আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, প্রফেসর ফ্রম পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ইনকাম ফ্রম স্যালারি তৃতীয় পর্ব। শিক্ষার্থীগণ, বিগত দুইটি ক্লাসে আমরা এই অধ্যায়ের বেসিক ধারণাগুলো ভালোভাবে জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি। 2 নম্বর ফরম্যাটটি হলো ইনক্রিমেন্টাল স্যালারি, অর্থাৎ বর্ধিত বেতন। যে সমস্ত কর্মচারীদের প্রতি বছরে বেতন বৃদ্ধি পায়, ইনক্রিমেন্ট হয়, সে সমস্ত কর্মচারীদের হিসাব 2 নম্বর ফরম্যাটের আওতায় দেওয়া হয়েছে। এখানেও 3টি প্রশ্ন হতে পারে সর্বোচ্চ। 1 নম্বর প্রশ্ন কম্পিউট দ্য ট্যাক্সেবল ইনকাম, 2 নম্বর প্রশ্ন কম্পিউট দ্য ইনভেস্টমেন্ট অ্যালাউন্স এবং 3 নম্বর প্রশ্ন হলো কম্পিউট দ্য ট্যাক্স লায়াবিলিটি। এবার আসুন ইজি প্লাস হ্যান্ডবুকের 2 নম্বর ফরম্যাটের 1 নম্বর প্রবলেমটি আমরা ভালোভাবে পড়ে নিই। এই অঙ্কটি ইনক্রিমেন্ট স্যালারি আমরা পড়ে বুঝতে পারবো। দেখুন, প্রথম বলছে যে মিস্টার আফজাল সার্ভিস ইন এ প্রাইভেট কোম্পানি ইন দ্য স্যালারি অফ টাকা 20,000 হাইফেন 1,000 টাকা ইনক্রিমেন্ট। এভাবে 10 বছর গুণ করা আছে 10 দ্বারা, অর্থাৎ 20,000 টাকা তার স্টার্টিংয়ে বেতন ছিল চাকরি শুরুতে, এবং প্রতি বছরে 1,000 করে বৃদ্ধি পায়। এরকম 10 বছর বৃদ্ধি পাইলে 10,000 টাকা বৃদ্ধি পাবে। ওই পদে থাকা অবস্থায় 10 বছর পরেই তার বেতন আসবে মোট 30,000 টাকা। 29 জুন 2018 সাল হিজ বেসিক স্যালারি ওয়াজ টাকা 25,000। যখন 30 জুন 2018 সালে আয় বর্ষের শেষ তারিখে তার বেতনের দিকে খেয়াল করা হলো, তখন দেখা গেল তার বেতন ছিল 30 জুনে 25,000 টাকা। অর্থাৎ প্রতিমধ্যে তার বেতন বৃদ্ধি পেয়েছে। কোন তারিখে বৃদ্ধি পেয়েছে সেটি আমাদের পরবর্তী সেন্টেন্সে লেখা আছে, কিন্তু বেতন বৃদ্ধি পাওয়ার পূর্বে বেতন ছিল 24,000 টাকা, আর বেতন বৃদ্ধি পাওয়ার পরে বেতন হয়েছে 25,000 টাকা, কারণ প্রতি বছরে 1,000 করে বৃদ্ধি পায়। তাহলে 25 থেকে 1,000 কমাই দিলে থাকবে 24,000 টাকা। এবার আসুন কোন তারিখে তার বেতন বৃদ্ধি পেয়েছে। দ্য ডেট অফ ইনক্রিমেন্ট অফ হিজ স্যালারি ফলস অন জানুয়ারি 1। জানুয়ারি মাসের 1 তারিখে তার বেতন বৃদ্ধি পেয়েছে। তাহলে জানুয়ারি মাসের পূর্বে ডিসেম্বর পর্যন্ত তার বিফোর ইনক্রিমেন্ট ছিল, বেতন ছিল 24,000 টাকা, আর জানুয়ারি থেকে জুন পর্যন্ত 30 জুন পর্যন্ত বেতন এই 6 মাস হয়েছে 25,000 টাকা। শিক্ষার্থীগণ, 1 নম্বর ফরম্যাটের সাথে 2 নম্বর ফরম্যাটের পার্থক্য শুধুমাত্র একটি সেন্টেন্স, যে বেতন ইনক্রিমেন্ট দেওয়া থাকবে। আমরা এটি দেখলে বুঝতে পারবো। পরীক্ষার হলে যখন এভাবে হাইপেন দিয়ে দেওয়া থাকবে ইনক্রিমেন্ট স্যালারি, তখন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে এটা 2 নম্বর ফরম্যাট থেকে আসছে। এবার আসুন আমরা এই সেন্টেন্সটি বেসিক স্যালারি প্রথমে হিসাব করে আসি, তার পরবর্তী সময় পরে সেন্টেন্সটি পড়বো। আসুন প্রথমে ছকের মধ্যে ছকটি একইভাবে করতে হবে 1 নম্বর ফরম্যাটের মতোই। এখানে ইনকাম ফ্রম স্যালারি সেকশন নাম্বার 21 বেসিক স্যালারি। প্রথমে লেখা হলো ফ্রম জুলাই টু ডিসেম্বর 31, 2017 সাল 24,000 টাকা করে বেতন, 6 মাস, এতে আসে 1,44,000 টাকা। পরবর্তীতে জানুয়ারি 1, 2018 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে 30 জুন 2018 সাল শেষ পর্যন্ত 6 মাস, এটা হলো 25,000 টাকা গুণন 6, অর্থাৎ 1,50,000। 1,50,000 আর 1,44,000 যোগ করে হলো টোটাল 1 বছরের স্যালারি হলো 2,94,000 টাকা। এই বেসিক স্যালারিটা এভাবে আমাদের নির্ণয় করে নিতে হবে, যেহেতু ইনক্রিমেন্ট দেওয়া আছে। পরবর্তী সেন্টেন্সগুলো সব 1 নম্বর ফরম্যাটের মতোই। তাহলে আমরা দেখি পরবর্তী সেন্টেন্সে কি বলে। বলা হচ্ছে হি রিসিভ টাকা 3,000 এন্ড টাকা 2,000 পার মান্থ অ্যাজ মেডিকেল অ্যান্ড এন্টারটেনমেন্ট অ্যালাউন্স রেসপেক্টিভলি। অর্থাৎ প্রথম মেডিকেল অ্যালাউন্স পেয়েছেন উনি 3,000 টাকা, তা 3 বরং 36,000 টাকা বছরে পেয়েছেন। এই মেডিকেল অ্যালাউন্সের নিয়ম আছে, তাহলে নিয়মটি আমরা দেখে অঙ্কটা করি। শিক্ষার্থীগণ, 3 বরং 36,000 টাকা ফার্স্ট কলামে আমরা লিখলাম যে মেডিকেল অ্যালাউন্স পেয়েছেন। সংবিধানের নিয়ম বলা হয়েছে যে মেডিকেল অ্যালাউন্স প্রাপ্ত ভাতা থেকে বাদ দিতে হবে বেসিকের 10% অথবা সর্বোচ্চ 1,20,000 টাকা পর্যন্ত। হুইচ এভার ইজ লোয়ার, এর মধ্যে যেটি ছোট সেটা মাইনাস করতে হবে। তাহলে বেসিকের 10% করলে আসে 2,94,000 গুণন 10%, এতে আসে 29,400 টাকা। আর ধার্যকৃত অ্যানুয়ালি বাৎসরিক সংবিধানে আছে 1,20,000 টাকা। হুইচ এভার ইজ লোয়ার, এটা তুলনা করে দেখা গেছে ছোটটি হলো 29,400। প্রাপ্ত ভাতা 36,000, সেখান থেকে আমরা মাইনাস করলাম 29,400 টাকা, তাহলে অবশিষ্ট থাকলো 6,600 টাকা। এটি করযোগ্য আয়। এবার আসুন পরবর্তী সেন্টেন্স। পরের সেন্টেন্সটি বলা হচ্ছে
2000 টাকা পার মান্থ অফ এন্টারটেনমেন্ট অ্যালাউন্স। ঠিক আছে, দেখুন এন্টারটেনমেন্ট অ্যালাউন্সের কোনো রুলস নাই, এটা সরাসরি করযোগ্য। তাহলে এক মাসে যদি 2000 টাকা হয়, 12 মাসে হবে 24,000 টাকা। তাহলে আমরা লিখেছি সি নাম্বারে সরাসরি এন্টারটেনমেন্ট অ্যালাউন্স 24,000 টাকা। এবার আসুন তার পরবর্তী সেন্টেন্স ডি নাম্বারে, এটা বলা হচ্ছে হি রিসিভ 2 ফেস্টিভ্যাল বোনাস অন টু ইট অকেশন ইকুয়াল টু 1 মান্থ বেসিক স্যালারি ইস, অর্থাৎ প্রতি মাসের বেসিক স্যালারির সমপরিমাণ 2টি ঈদে 2টি বোনাস পেয়েছে। এখন কথা হলো যে বিফোর ইনক্রিমেন্ট আর আফটার ইনক্রিমেন্টে 2 ধরনের বেতন আসছে বেসিক স্যালারি, তাহলে আমাদের 2 ঈদ 2টা বোনাস আমরা কি 25,000 টাকা করে ধরবো নাকি 24,000 টাকা ধরবো? যেহেতু কিছু বলা নেই, কোনো ডেট দেওয়া নেই, যদি এমন হতো একটি ঈদ জানুয়ারি মাসের পূর্বে তাহলে সেটি 24,000 টাকা বেসিক স্যালারি ছিল, আর জানুয়ারি মাসের পরে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম যদি হয় তাহলে সেটা 25,000 টাকা। ঠিক আছে, দেখুন কোনো ডেট দেওয়া না থাকলে আমরা 2টি বোনাস 2টা রেটে আমরা তৈরি করব, অর্থাৎ একটার বোনাস দেখাবো 24,000 টাকা করে, আরেকটা বোনাস দেখাবো 25,000 টাকা করে। তাহলে মোট 24 আর 25 মিলে হলো 49,000 টাকা। আর 2টা ঈদ যদি জানুয়ারির পরে অর্থাৎ ফেব্রুয়ারি আর মার্চ এপ্রিল মে জুন এর মধ্যে থাকতো তাহলে অবশ্যই তারিখ দেওয়া থাকলে সে অনুযায়ী 25,000 দুইবার হয়তো 50,000 টাকা হতো, তারিখ অনুযায়ী লিখতাম আমরা। এবার আসুন তার পরবর্তী সেন্টেন্স, পরের সেন্টেন্সটি বলা হচ্ছে মিস্টার আফজাল হ্যাজ বিন প্রোভাইডেড উইথ এ রেন্ট ফ্রি ফার্নিশ হাউস অ্যানুয়াল রেন্টাল ভ্যালু অফ দিস কোয়ার্টার 96,000 টাকা। শিক্ষার্থীগণ, তিনি একটি সুসজ্জিত বাসস্থান পেয়েছে যার মিউনিসিপাল ভ্যালু বলা হচ্ছে 96,000 টাকা। তাহলে যেহেতু তিনি কোয়ার্টার পেয়েছেন তাহলে তার নিয়ম হলো যে কোয়ার্টার পাইলে বেসিক স্যালারির 25% অথবা রেন্টাল ভ্যালু অফ দিস কোয়ার্টার, এই কোয়ার্টারের বাৎসরিক মিউনিসিপাল কর্তৃক নির্ধারিত ভাড়া এর মধ্যে যেটি ছোট সেটি করে আওতায় আনতে হবে, কোনো কিছু মাইনাস করা যাবে না, সরাসরি করে আওতায় আনতে হবে তুলনা করে। তাহলে আসুন ডি নাম্বারে আমরা সেটা দেখি। ই নাম্বার রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, রেন্টাল ভ্যালু বলা হচ্ছে 96 আর নিয়মে লেখা আছে বেসিকের 25%, তাহলে 2,94,000 এর 25% হয় 73,500 টাকা। এর মধ্যে ছোট কোনটি? হুইচ এভার ইজ লোয়ার, ছোটটি আমাদের দেখাতে হবে 73,500 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন পরবর্তী সেন্টেন্স বলা হচ্ছে এন্ড অলসো এ ফুল টাইম কার ফর হিজ পার্সোনাল ইউজ, তার ব্যক্তিগত ব্যবহারের জন্য 24 ঘন্টা ব্যবহার করতে পারবে এমন একটি গাড়ি তাকে প্রদান করা হয়েছে। তাহলে কনভেন্স ফ্যাসিলিটি বলা হয় এটাকে, যে সুবিধা দেওয়া হয়েছে, একটা গাড়ি দেওয়া হয়েছে কোম্পানির পক্ষ থেকে। তার নিয়ম হলো বেসিক স্যালারি 5% অথবা মিনিমাম 60,000 টাকা, হুইচ এভার ইজ হায়ার, এই দুইটা তুলনা করে যেটি বলা হবে সেটা দেখাতে হবে। তাহলে আসুন আমরা এফ নম্বরে দেখি কনভেন্স ফ্যাসিলিটি, বেসিকের 5% আসে 14,700 টাকা, অথবা অর সংবিধানে লেখা আছে মিনিমাম কমপক্ষে 60,000 টাকা, হুইচ এভার ইজ হায়ার, এর মধ্যে তুলনা করে দেখতে হবে বড় কোনটি। বড় হলো 60,000 টাকা, তাহলে 60,000 টাকা করযোগ্য আয় দিতে হবে। নেক্সট সেন্টেন্স এবার আসি আমরা, বলা হচ্ছে হি কন্ট্রিবিউট 10% অফ বেসিক স্যালারি টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে কর্মচারী 10% জমা দিয়ে থাকেন, and his employer also contributed the same amount, এবং তার নিয়োগকর্তাও ঠিক সমপরিমাণ টাকা আরপিএফ এ জমা দিয়ে থাকে, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে জমা দিয়ে থাকেন। এখন নিয়োগকর্তার জমাটি টোটাল ইনকামে আসবে, আর ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে দুইজনের ইনকাম একসাথে দেখাতে হবে, অর্থাৎ কর্মচারী এবং নিয়োগকর্তা উভয়ের ইনকাম ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে যায়। আমরা প্রথম ক্লাসে এই বিষয়ে একটি ছক শিখেছিলাম, ছকের মধ্যে দিয়ে দেখাইছিলাম। সেক্ষেত্রে আসুন তাহলে এমপ্লয়ের যেটি দান করেছে সেটি আমরা এখানে লিখি যে অনলি এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড আরপিএফ বেসিকের 10%, অর্থাৎ 2,94,000 টাকা 10% হয় 29,400 টাকা। এই এর পরবর্তী আর কোনো সেন্টেন্স আমাদের আর্নিং অবস্থায় নাই। এই এরপরে বলছে ডিউরিং দ্য ইয়ার হিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপেন্সেস অজ অ্যাজ ফলো, এগুলি তার
এক্সপেন্স এবং বিনিয়োগ দেওয়া হলো, এটি বিনিয়োগ ভাতায় যাবে। শিক্ষার্থীগণ তাহলে টোটাল ইনকামটা আমরা যোগ করি, ফাইনাল কলাম যোগ করে আমরা পেয়েছি এখানে মোট সারা বছরে ট্যাক্সেবল ইনকাম হয়েছে 5,26,500 টাকা। শিক্ষার্থীগণ তাহলে আমরা দেখলাম টোটাল ইনকাম তৈরি করতে পারলাম। একটি প্রশ্ন করা হয়েছিল ফাইন্ড আউট দ্য টোটাল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম তৈরি করা হলো। দ্বিতীয় প্রশ্ন করা হচ্ছে ফাইন্ড আউট দ্য ট্যাক্স লাইবিলিটি ফর দ্য ইনকাম ইয়ার 17-18 এবং করবর্ষ 18-19। মিস্টার আফজালের ট্যাক্স লাইবিলিটি দেখাতে হবে। শিক্ষার্থীগণ ট্যাক্স লাইবিলিটি নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের অবশ্যই টোটাল ট্যাক্সেবল ইনকামও করা লাগবে, পাশাপাশি ইনভেস্টমেন্ট অ্যালাউন্সও দেখাতে হবে। তাই আমরা ওয়ার্কিং হিসেবে ইনভেস্টমেন্ট অ্যালাউন্স দেখিয়েছি, আর ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের আইটেমগুলো হলো এখানে। প্রথমে আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের একটি ওয়ার্কিং এর ছক দেখে আসি। কম্পিটিশন অফ দ্য ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। শিক্ষার্থীগণ ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের প্রথমে আমরা প্রভিডেন্ট ফান্ডের টাকা এটা দেখাবো। প্রভিডেন্ট ফান্ডের টাকা টোটাল ইনকামের মধ্যে আছে অনলি এমপ্লয়ার, এখানে আসে 29,400 টাকা। ঠিক ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে যাবে কর্মচারী এবং নিয়োগকর্তার উভয় ডাবল আসবে, অর্থাৎ 29,400-কে 2 দ্বারা গুণ করলে হবে। তো ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে প্রথমে নাম্বার লেখা হয়েছে এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ি কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এটি ডাবল করা হয়েছে 58,800 টাকা হয়েছে। এবার আসুন ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপেন্সেস এই আইটেমগুলি দেখি আমরা। শিক্ষার্থীগণ বলা হচ্ছে ডিউরিং দ্য ইয়ার হিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপেন্সেস আর অ্যাজ ফলো। ফ্যামিলি এক্সপেন্সেস, এটা ফ্যামিলি খরচ করা হয়েছে, ফ্যামিলি এক্সপেন্স কখনো ইনভেস্টমেন্টে আসে না। ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের জন্য আমরা প্রথম ক্লাসে 1 নম্বর ক্লাসে 36টি আইটেম দেখেছিলাম। ওই আইটেমের সাথে যেগুলি মিলে যাবে সেগুলি আমরা বিনিয়োগযোগ্য দেখাবো, আর যেগুলি মিলবে না সেগুলি আমাদের এখানে আসবে না। যেমন 2 নম্বর বলছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম 50,000 টাকা। তবে মনে রাখতে হবে যদি কখনো ইন্স্যুরেন্স প্রিমিয়ামের পলিসি ভ্যালু দেওয়া থাকে, তাহলে সংবিধানে লেখা আছে পলিসি ভ্যালুর 10%-এর অধিক দেখানো যাবে না ইনভেস্টমেন্টে। তাহলে 4 লক্ষ টাকার 10% করলে হয় 40,000 টাকা, আর ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়া হয়েছে 50,000 টাকা। তাহলে ইনভেস্টমেন্টে আমাদের এখন দেখাতে হবে অনলি 40,000 টাকা, কারণ 50,000 টাকা 40-এর বেশি হচ্ছে, তাই 10%-এর বেশি দেখানো যাবে না। এখন আসুন আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্সটা দেখি। 2 নম্বর অর্থাৎ এখানে পেমেন্ট অফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 50,000 টাকা, আর ম্যাক্সিমাম প্রিমিয়াম বেসিক পলিসি ভ্যালুর 10% অর্থাৎ 40,000 টাকা হয়। এর মধ্যে হুইসেভার ইজ লোয়ার ছোটটি আমাদের শো করতে হবে। এরপরে আসুন পরবর্তী সেন্টেন্সটা পড়ি। 3 নম্বর সেন্টেন্স। শিক্ষার্থীগণ ডোনেশন টু প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড। ডোনেশন টু প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড এটি আগে ইনভেস্টমেন্টে আসতো, কিন্তু 2018-19 সালের কর বর্ষ অনুযায়ী এটা টোটাল ইনকাম থেকে সম্পূর্ণ কর অব্যাহতি দেওয়া হয়েছে, অর্থাৎ ট্যাক্সেবল ইনকাম থেকে এটা মাইনাস করা হয়েছে। তাহলে আমরা ডোনেশন টু প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট রিলিফ ফান্ড এটা মাইনাস করব। তো টোটাল ইনকাম থেকে আমরা বাদ দিই, এটা টোটাল ইনকাম 5,36,500, সেখান থেকে আমরা মাইনাস করেছি ডোনেশন টু প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড 10,000 টাকা। এটা কর অব্যাহতি দেওয়া হয়েছে, তার টোটাল ট্যাক্সেবল ইনকাম হলো 5,26,500 টাকা। নেক্সট সেন্টেন্স 4 নম্বর বলা হচ্ছে পারচেস প্রাইমারি শেয়ার অফ এ লিস্টেড কোম্পানি। লিস্টেড কোম্পানি হলে প্রাইমারি শেয়ার সেকেন্ডারি শেয়ার উভয় শেয়ার আমাদের বিনিয়োগে আসবে, তবে আনলিস্টেড কোনো কোম্পানির শেয়ার ক্রয় করলে আসবে না। শিক্ষার্থীগণ তাহলে আসি আমরা 4 নম্বরটি ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে দেখি আই। পারচেস অফ প্রাইমারি শেয়ার, এটা লিস্টেড কোম্পানি 20,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। এর পরবর্তী সেন্টেন্স 5 নম্বরে বলা হয়েছে পারচেস শেয়ার ফ্রম আনলিস্টেড কোম্পানি 15,000 টাকা। আমরা পূর্বে শিখেছি যে আনলিস্টেড কোম্পানির কোনো শেয়ার প্রাইমারি হোক আর সেকেন্ডারি হোক কোনোটাই ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে যাবে না, এটি প্রশ্নপত্রে পড়ে থাকবে, এটা কোথাও আসবে না। তাহলে ইনভেস্টমেন্ট এবং এক্সপেন্সের সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। টোটাল ইনভেস্টমেন্টের যোগফলটা এবার আমরা নির্ণয় করি। শিক্ষার্থীগণ টোটাল যোগফল নির্ণয় করে দেখলাম 1,18,800 টাকা। এখন সংবিধানে প্রত্যেকটি অঙ্কের জন্য একটি নিয়ম তৈরি করা হয়েছে যে টোটাল যে বিনিয়োগ হবে এবং সরকার কর্তৃক নির্ধারিত একটি নিয়ম আছে, সেটা আমরা দেখি। প্রথমে টোটাল ইনকাম থেকে প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত টাকা মাইনাস করতে হবে। তাহলে টোটাল ইনকাম শিক্ষার্থীগণ আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টে পেয়েছিলাম
যে টোটাল ইনকাম 5,26,000 টাকা। এই ইনকামের মধ্যে আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা ছিল 29,400 টাকা। এই প্রভিডেন্ট ফান্ডের টাকা মাইনাস করে তারপরে 25% হিসাব করতে হবে, প্রভিডেন্ট ফান্ডের টাকা এবং প্রভিডেন্ট ফান্ডের সুদের টাকা। যেহেতু এই অঙ্কে ইন্টারেস্ট নাই তাই আমরা মাইনাস করতে পারছি না, তবে যদি ইন্টারেস্ট থাকতো তাহলে সেটাও মাইনাস করে দেখাতে হতো। তাহলে আসুন এবার আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্সটা দেখি। টোটাল ইনকাম এক্সক্লুডিং আরপিএফ অর্থাৎ রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড ইন্টারেস্ট অন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের টাকা মাইনাস করার পরে যেটি থাকবে তার 25%, আগে ছিল 30%। 18-19 সালের করবর্ষ অনুযায়ী এটি নিয়ম করা হয়েছে 25%, তাই 25% ক্যালকুলেশন করে পেয়েছি আমরা 1,16,775 টাকা। এ হলো বিনিয়োগযোগ্য। এবার আসুন অথবা অ্যানুয়ালি 1,50,00,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে সর্বোচ্চ। তাহলে এটা আমাদের সংবিধানে লেখা আছে 1,50,00,000। শিক্ষার্থীগণ এবার আসুন তিনটে ফিগার রয়েছে। প্রথমে আমরা বিনিয়োগ করেছি 1,18,000, তারপরে 1,16,000 রয়েছে আমাদের আরপিএফ এর সুদ এবং আরপিএফ বাদ দেওয়ার পরে 25% করে। এরপরে আসছে সংবিধানে 1,50,00,000 টাকা। হুইচ এভার ইজ লোয়ার, এই তিনটি ফিগারের মধ্যে কোনটি সব থেকে ছোট সেটাই হবে বিনিয়োগযোগ্য রেয়াতযোগ্য বিনিয়োগ। অর্থাৎ এই তিনটির ভিতরে দেখলাম যে 1,16,775 টাকাই হলো সর্বনিম্ন ফিগার, অর্থাৎ এটি হলো ইনভেস্টমেন্ট অ্যালাউন্স। এরপরে আসুন ট্যাক্স লায়াবিলিটি তৈরি করব। শিক্ষার্থীগণ 2 নম্বর প্রশ্নে আমাদের ট্যাক্স লায়াবিলিটি চাওয়া হয়েছিল। তো ট্যাক্স লায়াবিলিটি তৈরি করতে গেলে অবশ্যই ইনভেস্টমেন্ট অ্যালাউন্স লাগে। যদি ইনভেস্টমেন্ট অ্যালাউন্স চাই নাই তারপরে আমাদের ওয়ার্কিং করে প্রথমে দেখাতে হলো। এরপরে আসুন ট্যাক্স লায়াবিলিটি তৈরি করতে হবে। টোটাল ইনকাম করযোগ্য আয় ছিল 5,26,500 টাকা। এটি আমরা লিখলাম এই মোট 4টি কলামের মধ্যে অ্যামাউন্টের ঘরে লিখলাম রেট এবং ট্যাক্স লায়াবিলিটি, এটা আমরা পরে দেখব। এখান থেকে অন দ্য ফার্স্ট, যেহেতু আফজাল একজন পুরুষ ব্যক্তি, যে পুরুষ লোকের জন্য 2.5 লক্ষ টাকা পর্যন্ত 0%, আর মহিলা হলে 3 লক্ষ টাকা পর্যন্ত, প্রতিবন্ধী হলে 3,25,000 টাকা পর্যন্ত। এরপরে 3,75,000 টাকা পর্যন্ত 0% এবং গেজেটেড মুক্তিযোদ্ধার জন্য 4,25,000 টাকা পর্যন্ত। ঠিক আছে, আবারও বলি যে পুরুষের জন্য 2.5 লক্ষ টাকা পর্যন্ত 0%, মহিলাদের জন্য 3 লক্ষ টাকা পর্যন্ত 0%, আর প্রতিবন্ধীদের জন্য 3,75,000 টাকা পর্যন্ত 0%, এবং গেজেটেড মুক্তিযোদ্ধা হলে 4,25,000 টাকা পর্যন্ত প্রথমে 0% দিবেন। তাহলে যেহেতু আফজাল একজন পুরুষ লোক তাই আমরা 2.5 লক্ষ টাকা পর্যন্ত 0% দিয়েছি। এবার টোটাল আয় 5,26,500 থেকে 2.5 লক্ষ টাকা মাইনাস করলে 2,76,500 টাকা থাকে। পরবর্তী রেঞ্জ হলো 4 লক্ষ টাকা পর্যন্ত 10%, কিন্তু আমাদের এখানে 4 লক্ষ টাকা নাই, তার পূর্বেই আমাদের রেঞ্জ ফুরিয়ে গেছে। 2,76,500 টাকার উপরে 10%, এটা আসে 27,650 টাকা। টোটাল যোগফল হলো 27,650 টাকা। এটা ট্যাক্স লায়াবিলিটি। এখান থেকে আমাদের মাইনাস করতে হবে ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের উপরে। সরকার বর্তমান নিয়ম করেছে 18-19 সালের নিয়ম অনুযায়ী 15% কর রেয়াত দেওয়া হয়, ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট ট্যাক্স হার দেওয়া হয়। ইনভেস্টমেন্ট ছিল 1,16,775 টাকা। আমরা আবারও দেখাই এইখানে আমাদের ইনভেস্টমেন্ট যেটা অ্যালাউন্স ছিল 1,16,775 টাকার উপরে 15% করলে আসে 17,516 টাকা। শিক্ষার্থীগণ 27,650 থেকে 17,516 টাকা মাইনাস করলে অবশিষ্ট থাকে 10,134 টাকা। এটাই হলো নিট ট্যাক্স লায়াবিলিটি। সরকারকে দিতে হবে 10,134 টাকা। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই অঙ্কে 3টি পার্ট ছিল, এটি 10 মার্কের অঙ্ক। শিক্ষার্থীগণ তাহলে আমরা 2 নম্বর ফরম্যাটের ইনক্রিমেন্টাল স্যালারি সহ এখানে ট্যাক্স লায়াবিলিটি এবং ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বিস্তারিত শিখলাম। এভাবে অনেকগুলো অঙ্ক ইজি প্লাস হ্যান্ড নোটে দেওয়া আছে, আপনারা ইজি প্লাস হ্যান্ড নোটটি সংগ্রহ করে এখান থেকে এটি প্র্যাকটিস করবেন। এবার আসুন পরবর্তী অঙ্ক। এই অঙ্কটি 2 নম্বর প্রবলেম। এটি দেখলেও বোঝা যাচ্ছে যে এটা ইনক্রিমেন্ট স্যালারি। যেমন দেওয়া আছে বেসিক স্যালারি তার স্টার্টিংয়ে বেতন ছিল 15,000 টাকা, ইনক্রিমেন্ট 1,000 করে বৃদ্ধি পায়, এমন 4 বছর পর্যন্ত 4,000 টাকা, তাহলে হলো 19,000 টাকা। পরবর্তী এক্সট্রা বেনিফিট পাবে আবার 1,500 টাকা করে, ইনক্রিমেন্ট হবে পরবর্তী আরও 3 বছর, 3 × 4500 টাকা। তাহলে মোট তার বেতন হবে 19,000 আর 4500 যোগ করে হয় 23,500 টাকা। ওই পদে তার 7 বছরে মোট 7 বছর পরে বেতন দাঁড়াবে 23,500 টাকা। এটি ইনক্রিমেন্টাল স্যালারি। শিক্ষার্থীগণ তাহলে এটি আপনারা প্র্যাকটিস করবেন। আর আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের ইউনিভার্সিটি কোশ্চেনগুলো
সলিউশন করব ইনশাল্লাহ। তাহলে আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।